তোমার ধূমপান ত্যাগ করাই ভালো, তোমার ধূমপান ত্যাগ করাই ভালো। এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? ওকে, এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে। দেখো, তোমার এখানে অপেক্ষা করাই ভালো, তোমার এখানে অপেক্ষা করাই ভালো, তোমার ধূমপান ত্যাগ করাই ভালো, তোমার ধূমপান ত্যাগ করাই ভালো। দেখো, এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলে থাকি। মনে করো তোমার ফ্রেন্ডস ধূমপান করছে, ঠিক আছে, তো তুমি তাকে এরকম ধরনের সেন্টেন্স বলতে পারো যে তোমার ধূমপান ত্যাগ করাই ভালো। ওকে, দেখো এই সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? এই সেন্টেন্সটা বোঝাচ্ছে যে তুমি তোমার বন্ধুকে একটা সাজেশন দিচ্ছ, মানে একটা অ্যাডভাইস, উপদেশ দিচ্ছ যে তোমার ধূমপান ত্যাগ করাই ভালো, ঠিক আছে। তোমার একটি ছাতা নিয়ে নয় ভালো, তোমার একটি ছাতা নিয়ে নয় ভালো। মনে করো যে বর্ষার টাইম, ঠিক আছে, মানে চারিদিকে বৃষ্টি হতে পারে যে কোনো মুহূর্তে, তো তুমি হয়তো বাড়ি থেকে কোথাও বাইরে যাচ্ছ, তখন তোমার প্যারেন্টস এরকম ধরনের সেন্টেন্স বলতে পারে যে কি তোমার একটি ছাতা নিয়ে নেওয়া ভালো, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে, তাই না? তো এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলে থাকি। আমার ফলমূল খাওয়াই ভালো, আমার ফলমূল খাওয়াই ভালো, ঠিক আছে। সো দেখো, প্রত্যেকটা বাক্যে কি রয়েছে? অপেক্ষা করাই ভালো, ত্যাগ করাই ভালো, নিয়ে নেওয়াই ভালো, খাওয়াই ভালো। তো দেখো যে মানে ইট মিনস যে কোনো একটা অ্যাকশন করাই ভালো, ঠিক আছে। তো এরকম ধরনের সেন্টেন্স গুলোকে ইংরেজিতে তৈরি করার জন্য আমরা ব্যবহার করব হ্যাড বেটার, হ্যাড বেটার। ওকে, হ্যাড বেটার মানে কি? কাজ করাই ভালো, ঠিক আছে। প্রথম বাক্যটা কি বলছে দেখো, তোমার এখানে অপেক্ষা করাই ভালো, তাহলে আমরা কি দেব এখানে? ইউ হ্যাড বেটার ওয়েট হিয়ার, ইউ হ্যাড বেটার ওয়েট হিয়ার, অর্থাৎ তোমার এখানে অপেক্ষা করাই ভালো, তোমার এখানে অপেক্ষা করাই ভালো। মানে মনে করো তুমি কাউকে মানে উপদেশ দিচ্ছ, ঠিক আছে, কোনো সাজেশন দিচ্ছ যে তোমার এখানে অপেক্ষা করাই ভালো। ওকে, তো এই ক্ষেত্রে আমরা ইংলিশে ব্যবহার করবো হ্যাড বেটার। ওকে, তাহলে হ্যাড বেটার নিয়ে মাথা ব্যথা করবে না যে এখানে হ্যাড আছে। ওকে, তো হ্যাড বেটার হচ্ছে একটা ফ্রেজ, রাইট? হ্যাড বেটার বেসিক্যালি মিন্স যে কোনো একটা কাজ করাই ভালো। তুমি এই বাক্যটাকে শুড দিয়ে রিপ্লেস করতে পারো, তুমি এরকম বলতে পারো ইউ শুড ওয়েট হিয়ার, তোমার এখানে অপেক্ষা করা উচিত, কিংবা তোমার এখানে অপেক্ষা করা দরকার, ঠিক আছে। যেমন করে শুডকে মানে অ্যাডভাইস দিতে গিয়ে ব্যবহার করা হয়, সেরকম ভাবে আমরা হ্যাড বেটারকেও অ্যাডভাইস দিতে গিয়ে ব্যবহার করতে পারি। সো ইউ হ্যাড বেটার ওয়েট হিয়ার, অর্থাৎ তোমার এখানে অপেক্ষা করাই ভালো, তোমার ধূমপান ত্যাগ করাই ভালো, তোমার ধূমপান ত্যাগ করাই ভালো। ওকে, তাহলে বাক্যটা আমরা কি বলবো? ইউ হ্যাড বেটার কুইট, বেটার কুইট স্মোকিং, অর্থাৎ তোমার ধূমপান ত্যাগ করাই ভালো। দেখো এখানে আমরা কি নিয়েছি? হ্যাড বেটার, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, দেখতে পাচ্ছ? হ্যাড বেটার পরে পরে কি দিবে? টু কিন্তু লাগাবে না এখানে, এটা বেয়ার ইনফিনিটিভ হবে। ইউ হ্যাড বেটার কুইট স্মোকিং, দেখো হ্যাড বেটার তারপরে ভার্বে 1 নম্বর ফর্মটাকে লাগিয়ে দেবে। ইউ হ্যাড বেটার কুইট স্মোকিং, অর্থাৎ তোমার ধূমপান ত্যাগ করে ভালো। ক্লিয়ার? দেখো এই বাক্যটাকে তুমি শুড দিয়ে লাগাতে পারো, যদি শুডকে আমরা মানে উপদেশ দিতে গিয়ে ব্যবহার করে থাকি, বলতে পারি আমি ইউ শুড কুইট স্মোকিং, অর্থাৎ তোমার ধূমপান ত্যাগ করা উচিত, ঠিক আছে। সেই রকম ভাবে হ্যাড বেটার অর্থাৎ করাই ভালো, ত্যাগ করাই ভালো। ইউ হ্যাড বেটার কুইট স্মোকিং, তোমার ধূমপান ত্যাগ করাই ভালো। তোমার একটি ছাতা নিয়ে নেওয়াই ভালো, তোমার একটি ছাতা নিয়ে নেওয়াই ভালো, তাহলে আমরা কি বলবো? ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, এটা তো বললাম, ঠিক আছে। ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, অর্থাৎ তোমার একটি ছাতা নিয়ে নেওয়াই ভালো। দেখো এখানেও হ্যাড বেটার দিয়েছি, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম। ক্লিয়ার? আমার ফলমূল খাওয়াই ভালো। মনে করো তুমি অসুস্থ আছো, ঠিক আছে, তো তুমি যখন অসুস্থ থাকবে তখন তো বেশি স্পাইসি খাবার খাওয়া তো উচিত নয়, তখন তো ফলমূল খাওয়াই বেটার, তাই না? তো এরকম ধরনের সেন্টেন্স আমরা তখন বলে থাকি যে কি আমার ফলমূল খাওয়াই ভালো, যেহেতু আমি অসুস্থ, কারণ আমি যদি বেশি স্পাইসি খাবার খাই তাহলে তো আবার অসুবিধা হতে পারে। তো সেই মুহূর্তে এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি যে আমার ফলমূল খাওয়াই ভালো, তো এই বাক্যটাকে হ্যাড বেটার দিয়ে বলবে। তাহলে এখানে সাবজেক্ট আছে আমার, তার জন্য আই নিলাম, আই হ্যাড বেটার ইট ফ্রুটস, আই হ্যাড বেটার ইট ফ্রুটস, অর্থাৎ আমার ফলমূল খাওয়াই ভালো। এখানে দেখো হ্যাড বেটার আছে, তারপরে আবার ভার্বে 1 নম্বর ফর্ম, তো হ্যাড বেটার লাগাবে, তারপরে ভার্বে 1 নম্বর ফর্ম লাগিয়ে দেবে। ওকে, সো আশা করি বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কিভাবে তৈরি করতে হয়। ওকে, তুমি আমাকে জিজ্ঞেস করার কে, তুমি আমাকে জিজ্ঞেস করার কে, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে?
এরকম ধরনের অনেক সেন্টেন্স রয়েছে। দেখো, সে আমাকে শাসন করার কে, সে আমাকে শাসন করার কে, রাইট? এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, রাইট? তুমি এটা বলার কে, তুমি এটা বলার কে, তারা আমাকে অর্ডার দেওয়ার কে, তারা আমাকে অর্ডার দেওয়ার কে। ওকে, সো দেখো এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে জিজ্ঞেস করার কে, শাসন করার কে, বলার কে, অর্ডার দেওয়ার কে, মানে শেষে কে রয়েছে চারটি সেন্টেন্সে। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে বলবে চলো জেনে নি। ওকে, তো কি বলছে দেখো, তারা আমাকে অর্ডার দেওয়ার কে, তারা আমাকে অর্ডার দেওয়ার কে। এই বাক্যটাকে আমরা হু দিয়ে শুরু করব, হু, তারপরে কি দেবো আর, হু আর দে মানে কি হলো তারা, দে মানে কি তারা। দেখো এখানে দে আছে তার জন্য এখানে আর বসেছে, হু আর দে। তারপরে কি নেব, টু অর্ডার মি। দেখো হলো, হু আর দে টু অর্ডার মি, অর্থাৎ তারা আমাকে অর্ডার দেওয়ার কে। দেখতে পেলে এখানে হু এর পরে সাবজেক্ট অনুসারে এখানে দে আছে তার জন্য আর হয়েছে, ঠিক আছে? তো হু আর দে টু অর্ডার মি, অর্থাৎ তারা আমাকে অর্ডার দেওয়ার কে, হু আর দে টু অর্ডার মি, তারা আমাকে অর্ডার দেওয়ার কে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, তুমি এটা বলার কে, তুমি এটা বলার কে, খুবই সুন্দর একটা সেন্টেন্স। ওকে, তো এটাকে আমরা ইংলিশে কিভাবে শুরু করব, এটাকে হু দিয়ে শুরু করব, হু আর ইউ, তারপরে কি দেবো, টু সে দিস। দেখো দেখো হু নিয়েছি, তারপরে আর আর হয়েছে কেন বলতো, এখানে ইউ আছে তার জন্য হু আর ইউ টু সে দিস, ঠিক আছে? অর্থাৎ তুমি এটা বলার কে, তুমি এটা বলার কে, ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো, সে আমাকে শাসন করার কে, সে আমাকে শাসন করার কে। ওকে, তো এটাকে আমরা ইংলিশে আবার হু দিয়ে শুরু করব, কিন্তু এখানে কি হবে বলতো, ইজ হবে, হু ইজ হি, মানে এখানে হি আছে তার জন্য এখানে ইজ হলো, এখানে ইউ আছে তার জন্য আর হলো, এখানে দে আছে তার জন্য আর হলো। ওকে, তো হু ইজ হি, সে কে। এবার কি হচ্ছে, শাসন করা, তারপরে আমরা টু প্লাস ভার্বের আইএনজি ফর্ম লাগিয়ে দেবো, হু ইজ হি টু শাসন করা, ইংলিশ কি রুল দিতে পারি আমরা, হু ইজ হি টু রুল মি, যেহেতু এখানে কি বলছে আমাকে, রাইট? হু ইজ হি টু রুল মি, অর্থাৎ সে আমাকে শাসন করার কে। আমরা যদি ভেঙে ভেঙে বলি তো এরকম, হু ইজ হি, সে কে, টু রুল মি, আমাকে শাসন করা, সে আমাকে শাসন করার কে, হু ইজ হি টু রুল মি। ওকে, তো বুঝতে পারলে কিভাবে এরকম ধরনের সেন্টেন্স গুলোকে ইংরেজিতে তৈরি করতে হয়, রাইট? তারপরে কি বলছে দেখো, তুমি আমাকে জিজ্ঞেস করার কে, তুমি আমাকে জিজ্ঞেস করার কে। তো এটাকে আমরা ইংলিশে বলবো, হু আর ইউ টু আস্ক মি, হু আর ইউ টু আস্ক মি। দেখো হু নিলাম, তারপরে আর বসলো, যেহেতু এখানে ইউ আছে, ইউ তার জন্য আর, হু আর ইউ, তারপরে কি টু, তারপরে ভার্বের আইএনজি ফর্ম। জিজ্ঞেস করা ইংলিশ কি আস্ক, হু আর ইউ টু আস্ক মি, তারপর ইন্টারোগেশন মার্ক। দেখতে পেলে, হু আর ইউ টু আস্ক মি, তুমি আমাকে জিজ্ঞেস করার কে, তুমি আমাকে জিজ্ঞেস করার কে। সো আই হোপ এরকম ধরনের সেন্টেন্স গুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও, এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও। এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে, এরকম ধরনের অনেক সেন্টেন্স রয়েছে। দেখো, এখনো সময় আছে, ভালো করে পড়াশোনা করো, এখনো সময় আছে, ভালো করে পড়াশোনা করো। এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, রাইট? এখনো সময় আছে, তুমি সেখানে যেতে পারো, এখনো সময় আছে, তুমি সেখানে যেতে পারো। এখনো সময় আছে, তুমি তাকে কল করতে পারো, এখনো সময় আছে, তুমি তাকে কল করতে পারো। দেখো এরকম ধরনের বাক্যগুলি আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, এবং এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, আর তারপরে আরেকটা সেন্টেন্স রয়েছে, রাইট? তো এখনো সময় আছে বলতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব, এখনো সময় আছে বুঝাতে ইংরেজিতে আমরা ব্যবহার করব দেয়ার ইজ স্টিল টাইম, দেয়ার ইজ স্টিল টাইম, অথবা দেয়ার ইজ কে কন্ট্রাকশন ফর্মে বলে আমরা বলতে পারি দেয়ারস স্টিল টাইম। ওকে, তারপরে আমরা পরের সেন্টেন্সটাকে জুড়ে দিব। তো চলো দেখে নিই এই বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে বলে। প্রথম বাক্যটা কি আছে দেখো, এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও, এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও। তো এই বাক্যটাকে আমরা ইংলিশে বলবো দেয়ারস স্টিল টাইম। দেখো দেয়ার ইজ স্টিল টাইম, অ্যাকচুয়ালি তো আমি একসঙ্গে করে দিলাম, কন্ট্রাকশন করে দিলাম, দেয়ারস স্টিল টাইম,
তারপরে কি দেব, বি কেয়ারফুল, বি কেয়ারফুল হয়ে গেল। দেয়ারস স্টিল টাইম, বি কেয়ারফুল অর্থাৎ এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও। একদম সহজ, ট্রান্সলেট করতে কোনো ঝামেলা নেই। দেয়ারস স্টিল টাইম, বি কেয়ারফুল অর্থাৎ এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও। ঠিক আছে, তো এখনো সময় আছে বুঝাতে আমরা ইংরেজি কি ব্যবহার করলাম, দেয়ারস স্টিল টাইম। ইট মিনস দেয়ার ইজ স্টিল টাইম, রাইট? তারপরে কি বলছে দেখো, এখনো সময় আছে, ভালো করে পড়াশোনা করো। খুবই কমন একটা সেন্টেন্স, আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে এরকম ধরনের বাক্যগুলো বলে থাকি। এখনো সময় আছে, তাহলে আবার আমরা কি ব্যবহার করবো, দেয়ারস স্টিল টাইম, স্টিল টাইম, ভালো করে পড়াশোনা করো। তাহলে আমরা কি দেবো, স্টাডি ওয়েল হয়ে গেল, স্টাডি ওয়েল হয়ে গেল। দেয়ারস স্টিল টাইম, এখনো সময় আছে, ভালো করে পড়াশোনা করো, স্টাডি ওয়েল হয়ে গেল। খুবই সুন্দর একটা বাক্য। তারপরে কি বোঝে দেখো, এখনো সময় আছে, তুমি সেখানে যেতে পারো, এখনো সময় আছে, তুমি সেখানে যেতে পারো। ওকে, তো আবার আমরা বাক্যটা কিভাবে বলবো, দেয়ারস দিয়ে শুরু করবো, দেয়ারস স্টিল টাইম ইউ ক্যান গো দেয়ার হয়ে গেল। দেখো, দেয়ারস স্টিল টাইম ইউ ক্যান গো দেয়ার অর্থাৎ এখনো সময় আছে, তুমি সেখানে যেতে পারো, এখনো সময় আছে, তুমি সেখানে যেতে পারো। তারপরে কি বলছে দেখো, এখনো সময় আছে, তুমি তাকে কল করতে পারো, এখনো সময় আছে, তুমি তাকে কল করতে পারো। ওকে, মনে করো যে কোন একটা জিনিস তুমি না বলে দিয়েছো, হয়তো কোথাও হয়তো ট্রিপ একটা প্ল্যান করছে তোমার ফ্রেন্ডসরা, মনে করো, ঠিক আছে, তো তুমি ফার্স্ট না বলে দিয়েছো, কিন্তু এবার হয়তো তুমি মানে কিছুক্ষণ পরে তোমার ডিসিশন চেঞ্জ হয়ে গেল যে না আমি যাবো তাদের সঙ্গে ঘুরতে, ঠিক আছে, তো তোমার ফ্রেন্ডস তোমাকে এরকম ধরনের মানে বলতে পারে সেন্টেন্স যে কি এখনো সময় আছে, তুমি তাকে কল করতে পারো, কল করে মানে জানাতে পারো। ওকে, সো এরকম ধরনের বাক্য বলে থাকি যে এখনো সময় আছে, তুমি তাকে কল করতে পারো। তো আবার আমরা দেয়ারস স্টিল টাইম ইউ ক্যান কল হিম, দেখতে পেলে, দেয়ারস স্টিল টাইম ইউ ক্যান কল হিম অর্থাৎ এখনো সময় আছে, তুমি তাকে কল করতে পারো। বুঝতে পারলে? তো আশা করি বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্স গুলোকে ইংরেজিতে কিভাবে তৈরি করতে হয়। আমি শুধু এটুকুই জানি, আমি শুধু এটুকুই জানি, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে। দেখো, আমি শুধু এটুকুই বলতে পারতাম, আমি শুধু এটুকুই বলতে পারতাম, তারা শুধু এটুকুই চেয়েছিল, তারা শুধু এটুকুই চেয়েছিল, আমি শুধু এটুকুই তার সম্পর্কে জানি, আমি শুধু এটুকুই তার সম্পর্কে জানি। ওকে, এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, রাইট? তো এরকম ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? দেখো, এই চারটি বাক্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে শুধু এটুকুই। এটা তো রয়েছে, এটা তো, এটা তো, এটা তো, চারটি বাক্যই রয়েছে। তো শুধু এটুকুই বোঝাতে ইংলিশে আমরা ব্যবহার করব দ্যাটস অল, দ্যাটস অল। ওকে, তো প্রথম বাক্যটা কি আছে দেখো, আমি শুধু এটুকুই জানি, তো এটাকে আমরা ইংলিশে বলবো দ্যাটস অল আই নো, দ্যাটস অল আই নো, আমি শুধু এটুকুই জানি। দ্যাটস অল আই নো, দ্যাটস অল আই নো অর্থাৎ আমি শুধু এটুকুই জানি, দ্যাটস অল আই নো, আমি শুধু এটুকুই জানি, রাইট? তারপরে কি বলছে দেখো, আমি শুধু এটুকুই বলতে পারতাম, আমি শুধু এটুকুই বলতে পারতাম, এই বাক্যটাকে আমরা দ্যাটস অল দিয়ে শুরু করব, রাইট? দ্যাটস অল আই কুড সে, এখানে কুড দিলাম যেহেতু পারতাম বলছে তার জন্য কুড দিলাম এখানে, রাইট? তো কি বলছে দেখো, দ্যাটস অল আই কুড সে, আমি শুধু এটুকুই বলতে পারতাম, দ্যাটস অল আই কুড সে, আমি শুধু এটুকুই বলতে পারতাম, ঠিক আছে? তারা শুধু এটুকুই চেয়েছিল, তারা শুধু এটুকুই চেয়েছিল, তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলবো? দ্যাটস অল দে ওয়ান্টেড, ওয়ান্টেড, দ্যাটস অল দে ওয়ান্টেড অর্থাৎ তারা শুধু এটুকুই চেয়েছিল। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো, আমি শুধু এটুকুই তার সম্পর্কে জানি, আমি শুধু এটুকুই তার সম্পর্কে জানি, তো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? দ্যাটস অল আই নো অ্যাবাউট হার, দ্যাটস অল আই নো
দ্যাটস অল আই নো অ্যাবাউট হার। পেয়ে গেল, দ্যাটস অল আই নো অ্যাবাউট হার, অর্থাৎ আমি শুধু এটুকুই তার সম্পর্কে জানি, দ্যাটস অল আই নো অ্যাবাউট হার। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। ওকে, আমি তাকে ভালো মনে করতাম, আমি তাকে ভালো মনে করতাম, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে। দেখো, সে আমাকে খারাপ মনে করতো, সে আমাকে খারাপ মনে করতো, আমি তোমাকে বোকা মনে করতাম, আমি তোমাকে বোকা মনে করতাম, সবাই রাজকে স্মার্ট মনে করতো, সবাই রাজকে স্মার্ট মনে করতো। দেখো, এই সেন্টেন্স গুলি খুবই কিন্তু ইউজফুল এবং এরকম ধরনের বাক্যগুলি আমরা আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি। ওকে, এবং এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে মনে করতাম। দেখো, মনে করতাম, মনে করতাম, মনে করতাম, মনে করতাম। ওকে, সো মনে করতাম এটা বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? এটা বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ইউজ টু ফাইন্ড, ইউজ টু ফাইন্ড। ওকে, দেখো সেন্টেন্সের গঠনটা কেমন হবে দেখে না। আমি তাকে ভালো মনে করতাম, আমি তাকে ভালো মনে করতাম, খুবই কমন একটা সেন্টেন্স। তো এটাকে আমরা ইংলিশে বলবো আই ইউজ টু ফাইন্ড। তাকে, তার ইংলিশ কি? তাকে ইংলিশ কি হবে? হিম। আই ইউজ টু ফাইন্ড হিম, ভালো ইংলিশ কি? গুড। তাহলে গুড লাগিয়ে দেবো। আই ইউজ টু ফাইন্ড হিম গুড, অর্থাৎ আমি তাকে ভালো মনে করতাম। হয়ে গেল। আই ইউজ টু, দেখো ইউজ টু ফাইন্ড, আই ইউজ টু ফাইন্ড হিম গুড, অর্থাৎ আমি তাকে ভালো মনে করতাম। ঠিক আছে, তো ইউজ টু ফাইন্ড ব্যবহার করবো যখন এরকম ধরনের সেন্টেন্স আমরা ইংরেজিতে তৈরি করব। ঠিক আছে, সে আমাকে খারাপ মনে করতো, সে আমাকে খারাপ মনে করতো, তাহলে এই বাক্যটাকে আমরা ইংলিশে কি বলবো? হি ইউজ টু ফাইন্ড মি, হি ইউজ টু ফাইন্ড মি। ঠিক আছে, কি মনে করতো? খারাপ, ব্যাড। হি ইউজ টু ফাইন্ড মি ব্যাড, অর্থাৎ সে আমাকে খারাপ মনে করতো। হি ইউজ টু ফাইন্ড মি ব্যাড, ঠিক আছে, সে আমাকে খারাপ মনে করতো। আমি তোমাকে বোকা মনে করতাম, আমি তোমাকে বোকা মনে করতাম, তাহলে কি বলবো এটাকে? আবার আই ইউজ টু ফাইন্ড ইউ ফুলিশ, ফুলিশ মানে বোকা, রাইট? আই ইউজ টু ফাইন্ড ইউ ফুলিশ, আমি তোমাকে বোকা মনে করতাম। আই ইউজ টু ফাইন্ড ইউ ফুলিশ, আমি তোমাকে বোকা মনে করতাম। ঠিক আছে, সবাই রাজকে স্মার্ট মনে করতো, সবাই রাজকে স্মার্ট মনে করতো, রাইট? তো এই বাক্যটাকে আবার ইংলিশে কিভাবে বলবে? সবাই ইংলিশ কি? এভরিওয়ান, এভরিওয়ান। আবার ইউজড টু ফাইন্ড, কাকে মনে করতে বলো তো? রাজকে। দেখো, এভরিওয়ান ইউজ টু ফাইন্ড রাজ স্মার্ট, অর্থাৎ রাজকে সবাই স্মার্ট মনে করতো, অর্থাৎ সবাই রাজকে স্মার্ট মনে করতো। বুঝতে পারলে? তো এরকম ধরনের সেন্টেন্স গুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ইউজ টু ফাইন্ড। ওকে, সো আই হোপ বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্স গুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। তুমি কি কি খেয়েছিলে, তুমি কি কি খেয়েছিলে, এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? ওকে, যদি আমি বলি যে তুমি কি খেয়েছিলে, তাহলে আমরা সেটাকে ইংলিশে বলবো হোয়াট ডিড ইউ ইট, মানে তুমি কি খেয়েছিলে। কিন্তু যখন আমরা বলবো তুমি কি কি খেয়েছিলে, অর্থাৎ ডাবল কি কি থাকবে, তখন সেটাকে ইংরেজিতে কিভাবে বলবো? ওকে, এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে। দেখো, তোমার কি কি প্রয়োজন, তোমার কি কি প্রয়োজন, কে কে স্কুল যাবে, কে কে স্কুল যাবে। দেখো এখানে ডাবল কে কে রয়েছে। ঠিক আছে, তুমি কোথায় কোথায় গিয়েছিলে, এখানে দেখো কোথায় কোথায়, ডাবল কোথায় কোথায় রয়েছে। তুমি কোথায় কোথায় গিয়েছিলে, তুমি কি কি খেয়েছিলে। দেখতে পাচ্ছ সেন্টেন্স গুলোতে? দেখো এখানেও ডাবল কি কি রয়েছে, এখানেও ডাবল কে কে রয়েছে, এখানে কোথায় কোথায়, এখানেও আবার কি কি রয়েছে। সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব মানে WH ওয়ার্ডটা দিব, তারপরে অল লাগিয়ে দিব। যেমন মনে করো এখানে কি বলছে, কি, কি এর ইংলিশ কি হবে? হোয়াট, হোয়াট, তাই তো? তো এবার যখন বলবো আমরা যে তোমার কি কি প্রয়োজন, তখন আমরা কি দেব? হোয়াট অল, হোয়াট অল, অর্থাৎ কি কি। ওকে, তো প্রথম বাক্যে কি আছে দেখো, তোমার কি কি প্রয়োজন, তোমার কি কি প্রয়োজন, তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট অল ডু ইউ নিড, হোয়াট অল ডু ইউ নিড, হোয়াট
অল ডু ইউ নিড। তাহলে আশা করি বুঝতে পারলে এখানে যদি অল না থাকে তাহলে কি হবে, হোয়াট ডু ইউ নিড, অর্থাৎ তোমার কি প্রয়োজন। বুঝতে পারছো ব্যাপারটা? হোয়াট ডু ইউ নিড মানে কি তোমার কি প্রয়োজন। এখানে কিন্তু একটা কি আমরা বলতে পারবো না, কিন্তু যখন আমরা বলবো তোমার কি কি প্রয়োজন তখন আমরা কি বলবো, হোয়াট, অর্থাৎ ডাব্লিউএইচ এই ওয়ার্ডটা রয়েছে তার সঙ্গে অল যুক্ত করে দেবো, তাহলে কি কি হয়ে গেল। ঠিক আছে, তো তার জন্য এখানে বলছে হোয়াট অল ডু ইউ নিড, অর্থাৎ তোমার কি কি প্রয়োজন, তোমার কি কি প্রয়োজন। বুঝতে পারলে? সেই একই রকম ভাবে কে কে স্কুল যাবে, কে কে স্কুল যাবে, দেখো হু মানে কে, হু মানে কে, রাইট। এখানে বলছে কে কে স্কুল যাবে, অর্থাৎ হু অল, অল লাগিয়ে দিতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডের সময় কি দেবো, আর অল লাগিয়ে দেবো। হু অল উইল গো টু স্কুল, হু অল, দেখো হু অল উইল গো টু স্কুল। দেখতে পেলে একদম সেন্টেন্স তৈরি করা খুবই সহজ, এরকম ধরনের বাক্য তৈরি করা খুবই সহজ। হু মানে কে, আমি যদি বলি হু উইল গো টু স্কুল, অর্থাৎ কে স্কুল যাবে, কিন্তু এখানে কি আছে, কে কে স্কুল যাবে, দ্যাটস ওয়াই আমরা এই হু এর সঙ্গে অল লাগিয়ে দিলাম। হু অল উইল গো টু স্কুল, অর্থাৎ কে কে স্কুল যাবে। আই হোপ ইউ আর গেটিং ইট, রাইট। তারপরে কি বলছে দেখো, তুমি কোথায় কোথায় গিয়েছিলে, পাস্ট টেন্সে আছে, মানে তুমি কোথায় কোথায় গিয়েছিলে। তো একই কথা, কোথায় ইংলিশ কি হবে, ওয়্যার, where, তাহলে কি লাগিয়ে দেবো, where all did you go। দেখতে পেলে, দেখো where all did you go, অর্থাৎ তুমি কোথায় কোথায় গিয়েছিলে, where all did you go, তুমি কোথায় কোথায় গিয়েছিলে। এখানে আবার গেজ করো যে এই অলটা নেই, তাহলে কি বল, কি হয়ে যাবে বাক্যটা, where did you go, অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে, কিন্তু এখানে কি আছে, কোথায় কোথায়, তার জন্য আমরা all লাগিয়ে দিলাম, where all did you go, where all did you go। বুঝতে পারছো, একদম সেন্টেন্স তৈরি করা সহজ। তারপরে কি আছে, তুমি কি কি খেয়েছিলে, তুমি কি কি খেয়েছিলে, একই তাহলে এই যেহেতু কি, কি এর ইংলিশ কি হবে, হোয়াট, হোয়াট কি দেব, অল লাগিয়ে দেব, হোয়াট অল ডিড ইউ ইট। দেখো হোয়াট অল ডিড ইউ ইট, অর্থাৎ তুমি কি কি খেয়েছিলে, তুমি কি কি খেয়েছিলে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। ওকে, আমি চাই সে যেন স্কুল যায়, আমি চাই সে যেন স্কুল যায়, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে। দেখো এরকম ধরনের আরো অনেক বাক্য রয়েছে, যেমন আমি চাই তুমি এটা নাও, আমি চাই তুমি এটা নাও, এরকম ধরনের সেন্টেন্স তো আমরা বলে থাকি। কাউকে যখন তুমি কোনো জিনিস হয়তো দেওয়ার চেষ্টা করছো কিন্তু সে নিচ্ছে না, তখন আমরা এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি, আমি চাই যে তুমি এটাকে নাও। ঠিক আছে, আমি চাই তারা যেন ভালো করে পড়ে, আমি চাই তারা যেন ভালো করে পড়ে, অর্থাৎ তারা যেন ভালো করে পড়াশোনা করে। আমি চাই তুমি এখন ঘুমাও, আমি চাই তুমি এখন ঘুমাও। ওকে, সো এরকম ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ইংরেজিতে কিভাবে তৈরি করব চলো জেনে নিই। ওকে, তো কি বলছে, আমি চাই সে যেন স্কুল যায়, রাইট। তো এই সেন্টেন্সটাকে আমরা শুরু করব আই ওয়ান্ট দিয়ে, প্রথমে আই ওয়ান্ট, তারপরে কি দিব, প্রোনাউনটাকে দিব, অর্থাৎ সে, সে এর ইংলিশ কি হবে, হি হয়, বাট এখানে আমরা হি এর অবজেক্টিভ ফর্মটাকে দিব। আই ওয়ান্ট হিম টু গো টু স্কুল। দেখতে পেলে, আই ওয়ান্ট হিম টু গো টু স্কুল, অর্থাৎ আমি চাই সে যেন স্কুল যায়, অর্থাৎ আমি চাই সে স্কুল যায়। এই বাক্যটা যদি এরকম থাকে, আমি চাই সে স্কুল যায়, তবুও ঠিক আছে। ওকে, সো আই ওয়ান্ট হিম টু গো টু স্কুল, অর্থাৎ আমি চাই সে যেন স্কুল যায়। ওকে, তারপরে কি বলছে দেখো, তো সেন্টেন্সটাকে শুরু করবো আমরা আই ওয়ান্ট দিয়ে, তারপরে সেই প্রোনাউনটাকে নিয়ে নিব যাকে মানে তুমি একটা কাজ করতে তুমি দেখতে চাও। ওকে, যেমন এখানে বলছে আমি চাই সে যেন স্কুল যায়, এটা সে, এই যে সে যেটা রয়েছে না, তাকে আমি চাই যে সে যেন স্কুল যায়, তো ওই প্রোনাউনটা লাগিয়ে দিতে হবে। দেখো তো সে এর ইংলিশ হি হয়, তো এখানে আমরা হি লাগাতে পাবো না, হি এর অবজেক্টিভ ফর্মটাকে লাগিয়ে দিব, যেটা হচ্ছে হিম। ওকে, তার জন্য বলছে আই ওয়ান্ট হিম টু গো টু স্কুল, আমি চাই তুমি এটা নাও। তাহলে আমরা কি বলবো, আবার আই ওয়ান্ট দিয়ে বাক্যটা শুরু করব, আই ওয়ান্ট ইউ টু টেক দিস, হয়ে গেল। তুমি ইংলিশ ইউ, তার জন্য ইউ লাগিয়ে দিয়েছি।
আই ওয়ান্ট ইউ টু টেক দিস, অর্থাৎ আমি চাই তুমি এটা নাও। ঠিক আছে, আমি চাই তুমি এটা নাও। আমি চাই তারা যেন ভালো করে পড়ে, আমি চাই তারা যেন ভালো করে পড়ে। তাহলে এটা কি দিল, আবার আই ওয়ান্ট দিয়ে শুরু করব, আই ওয়ান্ট। এবার একটা জিনিস দেখো, তারা, তারা ইংলিশ কি বলতো, দে, দে মানে তারা। বাট এখানে দের অবজেক্টিভ যেটা প্রোনাউন সেটা দেবো আমরা, দে থেকে কি দিব, দেম। আই ওয়ান্ট দেম, দেখো আই ওয়ান্ট দেম টু স্টাডি, স্টাডি মানে কি পড়াশোনা করা, ওয়েল। ঠিক আছে, তাহলে কি হলো, আই ওয়ান্ট দেম টু স্টাডি ওয়েল, অর্থাৎ আমি চাই তারা যেন ভালো করে পড়াশোনা করে অথবা তারা যেন ভালো করে পড়ে। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো, আমি চাই তুমি এখন ঘুমাও, আমি চাই তুমি এখন ঘুমাও। তাহলে আমরা কি বলবো, আই ওয়ান্ট ইউ টু স্লিপ নাও। একদম হয়ে গেল, আই ওয়ান্ট ইউ টু স্লিপ নাও, অর্থাৎ আমি চাই তুমি এখন ঘুমাও। ওকে, সো এইভাবে এরকম ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা তৈরি করবে। ওকে, আমি বেশি রাত পর্যন্ত কাজ করতে অভ্যস্ত, আমি বেশি রাত পর্যন্ত কাজ করতে অভ্যস্ত। এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? ওকে, এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে। দেখো, সে ফুটবল খেলতে অভ্যস্ত, সে ফুটবল খেলতে অভ্যস্ত, ইট মিনস যে কি তার ফুটবল খেলার অভ্যাস রয়েছে, মানে ফুটবল খেলে গেলে তার একটা ফুটবল খেলা অভ্যাস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি বলছে, তারা ঠান্ডা জল পান করতে অভ্যস্ত, তারা ঠান্ডা জল পান করতে অভ্যস্ত। আমি এই গরম আবহাওয়ায় অভ্যস্ত, আমি এই গরম আবহাওয়ায় অভ্যস্ত। রাইট? তো এরকম ধরনের সেন্টেন্স গুলোকে তুমি ইংরেজিতে কিভাবে তৈরি করবে? দেখো, এরকম ধরনের সেন্টেন্স গুলোকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। রাইট? প্রথম বাক্যটা কি বলছে দেখো, সে ফুটবল খেলতে অভ্যস্ত, সে ফুটবল খেলতে অভ্যস্ত। তাহলে কি বলবে, হি ইজ, মানে সাবজেক্ট অনুসারে আমি জানিয়ে নিতে হবে হি ইজ, তারপরে কি দেবো আমরা, ইউজড টু প্লেইং ফুটবল, যে কাজটাতে অভ্যস্ত থাকবে সেটা কিন্তু ভার্বের মানে ভার্বের সঙ্গে আইএনজি ফর্মে আসবে। ঠিক আছে, তো হি ইজ ইউজড টু প্লেইং ফুটবল। দেখতে পেলে? দেখো, ইউজ টু লাগিয়ে দিলাম প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। দেখতে পেলে? তাহলে দেখো, হি ইজ ইউজ টু প্লেইং ফুটবল, অর্থাৎ সে ফুটবল খেলতে অভ্যস্ত। ঠিক আছে, মানে সে ফুটবল খেলে খেলে তার ফুটবল খেলাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ক্লিয়ার? তো এরকম সেন্স বুঝাতে আমরা, এরকম ধরনের সেন্টেন্স তৈরি করতে আমরা ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম স্ট্রাকচারটাকে ব্যবহার করব। ক্লিয়ার? আমি বেশি রাত পর্যন্ত কাজ করতে অভ্যস্ত, সবার তো লেট নাইট পর্যন্ত কাজ করার অভ্যাস নেই। মনে করো তোমার ফ্রেন্ডস লেট নাইট পর্যন্ত কোনো কাজ করছে, ঠিক আছে, তো এবার তুমি তাকে বলতে পারো যে কি তুমি এতক্ষণ ধরে কি করে কাজ করতে পারছো, সে তোমাকে এটাই রিপ্লাই দিবে তখন যে কি আমি লেট নাইট পর্যন্ত কাজ করতে অভ্যস্ত। ইট মিনস তার লেট নাইট পর্যন্ত, বেশি রাত পর্যন্ত কাজ করে করে অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, তো এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে বলবো আই অ্যাম ইউজ টু, দেখো, কাজ করতে অভ্যস্ত, যে কাজটাতে অভ্যস্ত থাকবে, যে কাজটার কথা আমরা বলবো সেই ভার্বটা আইএনজি ফর্মে আসবে। কাজ করতে, তাহলে কাজের ইংলিশ কি, ওয়ার্ক, তো এটাকে আমরা কিন্তু ওয়ার্কিং। তাহলে দেখো, আই অ্যাম ইউজ টু ওয়ার্কিং টিল লেট নাইট। দেখতে পেলে? লেট নাইট, আই অ্যাম ইউজ টু ওয়ার্কিং টিল লেট নাইট, অর্থাৎ আমি বেশি রাত পর্যন্ত কাজ করতে অভ্যস্ত। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো, তারা ঠান্ডা জল পান করতে অভ্যস্ত, তারা ঠান্ডা জল পান করতে অভ্যস্ত। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, দে, সাবজেক্ট হয়ে গেল দে, যেহেতু তারা আছে, দে আর, দেখো সাবজেক্ট অনুসারে কিন্তু আমি জানিয়ে নেবে, দে তার জন্য আর, আই তার জন্য এম, হি তার জন্য এজ। রাইট? দে আর ইউজ টু, কি করতে, পান করতে। তাহলে পান করা ইংলিশ কি, ড্রিঙ্ক, ড্রিঙ্ক থেকে কি হবে, ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং, তাহলে দেখো, দে আর ইউজ টু ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার। মানে তারা ঠান্ডা জল পান করতে অভ্যস্ত, তারা ঠান্ডা জল পান করতে অভ্যস্ত। আমি এই গরম আবহাওয়ায় অভ্যস্ত, আমি এই গরম আবহাওয়ায় অভ্যস্ত। তাহলে মনে করো যে তোমার
কোনো একটা ফ্রেন্ডস, ঠিক আছে, যে এমন একটা জায়গায় শিফট হয়েছে যেখানে প্রচন্ড গরম আবহাওয়া, ঠিক আছে। তো এবার তুমি তাকে প্রশ্ন করো, সে ধরে নাও যে গরম আবহাওয়ায় অনেক দিন ধরে আছে, ঠিক আছে। তো তুমি হঠাৎ করে তার সঙ্গে দেখা করতে গিয়েছো, তুমি বলছো যে এখানে তো বেশ গরম, তুমি এখানে কিভাবে থাকছো? তো সে কি বলবে? সেটাই বলবে যে কি আমি এই গরম আবহাওয়ায় অভ্যস্ত হয়ে গেছি, মানে সে জায়গাটাতে থেকে থেকে গরম আবহাওয়ায় থেকে থেকে তার গরম আবহাওয়ার সঙ্গে থাকা একটা অভ্যেস হয়ে গেছে। ওকে, তো এটা কি বলবো আমরা? দেখো তাহলে আই অ্যাম used to this hot weather, অর্থাৎ আমি এই গরম আবহাওয়ায় অভ্যস্ত। এখানে একটা জিনিস নোটিস করো, ইউজ টু তো নিয়েছি, সাবজেক্ট অনুসারে এমন এনেছি, রাইট। এখানে দিস হট ওয়েদার কেন আছে? দেখো এটা তো নয় যে তুমি কোনো কাজেই শুধু অভ্যস্ত হবে, ঠিক আছে, কোনো জিনিসের সঙ্গে তো অভ্যস্ত থাকতে পারো। এখানে বলছে গরম আবহাওয়া, যে নাউন যদি থাকে না তো সেই নাউনটাকে বসিয়ে দিবে, সেটা কিন্তু আইএনজি ফর্মে হবে না। দেখো এখানে কোনো কি অ্যাকশনের কথা বলছে যে কি তুমি কোনো কাজের সঙ্গে অভ্যস্ত না, তুমি কোনো জিনিসের সঙ্গে অভ্যস্ত, যেটা হচ্ছে আবহাওয়া, তাই তো। তো আই এম ইউজ টু দিস হট ওয়েদার, মানে আমি এই গরম আবহাওয়ায় অভ্যস্ত, ঠিক আছে। তো আশা করি এরকম ধরনের সেন্টেন্সগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় সে সম্পর্কে তোমরা বুঝতে পারলে। ওকে, আমি তাকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছি, আমি তাকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছি, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে। দেখো তারা ফুটবল খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছে, তারা ফুটবল খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। সে চা পান করার জন্য অস্থির হয়ে যাচ্ছে, সে চা পান করার জন্য অস্থির হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এরকম ধরনের সেন্টেন্স গুলো কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের সেন্টেন্স গুলোকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ডাইং টু, ডাইং টু। দেখো প্রথম বাক্যটা কি বলছে? আমি তাকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছি। ওকে, সো এটাকে আমরা ইংলিশে বলবো, সাবজেক্ট নিয়ে নেবো আগে, সাবজেক্ট অনুসারে আমি যা দিয়ে দেবো আই এম, তারপরে কি দেবো আমরা? ডাইং টু, I am dying to see her, হয়ে গেল, একদম সহজ। দেখো তাহলে আমরা ডাইং টু ব্যবহার করব, ডাইং টু, I am dying to see her, অর্থাৎ আমি তাকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এইরকম ধরনের সেন্টেন্স আমরা তখনই বলি যখন আমরা খুবই এক্সাইটেড থাকি কাউকে দেখার জন্য, কিংবা কারোর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিংবা কোনো জিনিস পান করার জন্য, কিংবা কোনো জিনিস খাওয়ার জন্য, কিংবা কোথাও যাওয়ার জন্য। আমরা কি থাকে যে অনেক টাইম আমরা মানে সুপার এক্সাইটেড হয়ে যায়, একদম থ্রিলড হয়ে যায় যে কি এটা আমি দেখবো কিংবা এই জিনিসটা আমি খাবো, তখন একটা অস্থিরতা মনে মানে রাজ করে, ঠিক আছে। এট দ্য টাইম আমরা এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি যে কি আমি তাকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছি, কিংবা আমি ফুটবল খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছি। ওকে, সো এরকম ধরনের সেন্টেন্স গুলোকে তৈরি করবে ডাইং টু দিয়ে। কি বলছে দেখো, আই এম ডাইং টু সি হার, অর্থাৎ আমি তাকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছি, বুঝতে পারছো? তাহলে ডাইং টু লাগাবে আর সাবজেক্ট অনুসারে আমি যার কিন্তু লাগিয়ে দেবে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, তারা ফুটবল খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছে, তারা ফুটবল খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি আছে? তারা, তো আমরা সাবজেক্টটাকে নিয়ে নেব দে, দে আর ডাইং টু, আবার ডাইং টু, দে আর ডাইং টু প্লে ফুটবল, দেখতে পেলে? দে আর ডাইং টু প্লে ফুটবল, অর্থাৎ তারা ফুটবল খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছে, দে আর ডাইং টু প্লে ফুটবল, মানে তারা মানে ফুটবল খেলতে চাইছে প্রবল ভাবে, ঠিক আছে, মানে এক্সট্রিমলি ভাবে, মানে তারা ফুটবল খেলার জন্য ইচ্ছুক, ঠিক আছে। সো বলছে তারা ফুটবল খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছে, দে আর ডাইং টু প্লে ফুটবল। তারপরে কি বলছে দেখো, সে চা পান করার জন্য অস্থির হয়ে যাচ্ছে, সে চা পান করার জন্য অস্থির হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমরা ইংলিশে বলবো, সে আছে যেহেতু তার জন্য আমরা কি নেব? সাবজেক্ট হি, হি ইজ ডাইং টু ড্রিঙ্ক, মানে পান করা, হি ইজ ডাইং টু ড্রিঙ্ক টি, হি ইজ ডাইং টু ড্রিঙ্ক টি, অর্থাৎ সে চা পান করার জন্য অস্থির হয়ে যাচ্ছে। ওকে, তো আশা করি বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংরেজি তৈরি করতে হয়। এবার তোমরা একটা বাক্য তৈরি করো ইংরেজিতে,
সে তার বাবাকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে, সে তার বাবাকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে। এই বাক্যটা ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে। দেখো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা তো বললাম। সে খুব চালাক হচ্ছে অথবা সে খুব চালাক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন অন্ধকার হয়ে যাচ্ছে, এখন অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো, এই চারটি সেন্টেন্সে মনে হচ্ছে কোন একটা জিনিস হচ্ছে, মানে হচ্ছে বোঝাচ্ছে বা হয়ে যাচ্ছে বোঝাচ্ছে, রাইট? তো এরকম ধরনের সেন্টেন্স গুলোকে তৈরি করার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব গেটিং। গেটিং গেটিং কথার এখানে অর্থ হবে কি বলতো? হচ্ছে বা হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রথম বাক্যটা কি বোঝে? দেখো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো আই এম গেটিং লেট, আই এম গেটিং লেট, I am getting late, I am getting late, অর্থাৎ আমার দেরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে বলতে আমরা কি ব্যবহার করলাম? গেটিং। I am getting late, অর্থাৎ আমার দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর কি বলছে? দেখো, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, কমন একটা সেন্টেন্স, রাইট? তো এই বাক্যটাকে আমরা ইংলিশে বলবো your tea is getting cold, your tea is getting cold, your tea is getting cold, cold মানে ঠান্ডা, দেখতে পেলে? your tea is getting cold, অর্থাৎ তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস নোটিস করো, সাবজেক্ট অনুসারে কিন্তু আমি জানিয়ে নিবে। দেখো, এখানে আই তার জন্য am নিয়েছি, এখানে your tea সাবজেক্ট, দ্যাটস ওয়াই এখানে is নিয়েছি। your tea is getting cold, অর্থাৎ তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, রাইট? তারপরে কি বলছে? দেখো, সে খুব চালাক হচ্ছে, সে খুব চালাক হচ্ছে অথবা সে খুব চালাক হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা ইংলিশে বলবো হি ইজ গেটিং ভেরি স্মার্ট, হি ইজ গেটিং ভেরি স্মার্ট, হি ইজ গেটিং ভেরি স্মার্ট। স্মার্ট কে রিপ্লেস করে তুমি যে কোনো অ্যাডজেক্টিভ লাগাতে পারো, যেমন ধরে নাও ইন্টেলিজেন্ট, ঠিক আছে, তারপরে ক্লেভার, এগুলো লাগাতে পারো। আমি স্মার্ট দিলাম, ওকে। সো সে খুব চালাক হচ্ছে, হি ইজ গেটিং ভেরি স্মার্ট, রাইট? এখন অন্ধকার হয়ে যাচ্ছে, এখন অন্ধকার হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা ইংলিশে বলবো ইটস গেটিং ডার্ক নাও, ইটস গেটিং ডার্ক নাও, ইটস গেটিং ডার্ক নাও, অর্থাৎ এখন অন্ধকার হয়ে যাচ্ছে, ওকে। সো এরকম ধরনের সেন্টেন্স গুলোকে তৈরি করার জন্য তোমরা ইংরেজিতে ব্যবহার করবে গেটিং, রাইট? এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, তুমি মোটা হয়ে যাচ্ছ, তুমি মোটা হয়ে যাচ্ছ, এটা ইংলিশ কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। প্রথম প্রথম সে তাকে ঘৃণা করতো, প্রথম প্রথম সে তাকে ঘৃণা করতো, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? ওকে, এরকম ধরনের আরো বাক্য রয়েছে। দেখো, প্রথম প্রথম সবাই ভুল করে, প্রথম প্রথম সবাই ভুল করে, প্রথম প্রথম তারা সবাই এটা চাইতো, প্রথম প্রথম তারা সবাই এটা চাইতো, প্রথম প্রথম সে তাই ঘৃণা করতো, প্রথম প্রথম আমি লিখতে পারতাম না, ওকে। দেখো, এখানে চারটি বাক্য রয়েছে, চারটি বাক্যতে একটা জিনিস কমন, যেটা হচ্ছে প্রথম 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 প্রথম, ওকে। আর এই সেন্টেন্স গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স, এরকম ধরনের বাক্য আমরা আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি, রাইট? সো দ্য পয়েন্ট ইজ, প্রথম প্রথম বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? প্রথম প্রথম বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ইনিশিয়ালি, ইনিশিয়ালি। সো প্রথম প্রথম বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ইনিশিয়ালি। ইনিশিয়ালি কথার বাংলা অর্থ হচ্ছে প্রথম প্রথম। প্রথম বাক্যটা দেখো, প্রথম প্রথম সবাই ভুল করে, প্রথম প্রথম সবাই ভুল করে, তো এটাকে আমরা ইংরেজিতে বলবো ইনিশিয়ালি এভরিওয়ান মেক্স মিস্টেকস, ইনিশিয়ালি এভরিওয়ান মেক্স মিস্টেকস, initially everyone makes mistakes, দেখতে পেলে? তাহলে দেখো, এখানে আমরা কি ব্যবহার করব? ইনিশিয়ালি। ইনিশিয়ালি কথার বাংলা অর্থ হচ্ছে প্রথম প্রথম, ওকে। সো ইনিশিয়ালি এভরিওয়ান
মেক্স মিস্টেক, অর্থাৎ প্রথম প্রথম সবাই ভুল করে, প্রথম প্রথম সবাই ভুল করে, হয়ে গেল একটা বাক্য। তারপরের বাক্যটা দেখো, প্রথম প্রথম তারা সবাই এটা চাইতো, প্রথম প্রথম তারা সবাই এটা চাইতো। ওকে, সো এই বাক্যটাকে আমরা ইংরেজিতে লিখবো আবার ইনিশিয়ালি দিয়ে, ঠিক আছে? বাক্যটাকে শুরু করব ইনিশিয়ালি। ইনিশিয়ালি দে ওয়াল ওয়ান্টেড, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে বাক্যটা, ওয়ান্টেড ইট, হয়ে গেল। ইনিশিয়ালি দে অল ওয়ান্টেড ইট, অর্থাৎ প্রথম প্রথম তারা সবাই এটা চাইতো, প্রথম প্রথম তারা সবাই এটা চাইতো, হয়ে গেল। তারপরে বাক্যটা দেখো, প্রথম প্রথম সে তাকে ঘৃণা করত, প্রথম প্রথম সে তাকে ঘৃণা করত, খুব সুন্দর একটা সেন্টেন্স, ঠিক আছে? তাহলে আমরা আবার এখানে কি দিয়ে দেবো, ইনিশিয়ালি হি disliked, initially he disliked him, অর্থাৎ প্রথম প্রথম সে তাকে ঘৃণা করত, বুঝতে পারলে? মানে ঘৃণা করতো মানে কি, অপছন্দ করতো, রাইট? সো প্রথম প্রথম সে তাকে ঘৃণা করতো, ইনিশিয়ালি হি disliked him, ওকে, বুঝতে পারলে? তারপর কি আছে দেখো, প্রথম প্রথম আমি লিখতে পারতাম না, প্রথম প্রথম আমি লিখতে পারতাম না, তো আবার আমরা কি দিব, ইনিশিয়ালি দিয়ে দিব প্রথমে, ইনিশিয়ালি আই, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে, পারতাম না, তার জন্য কুড লাগিয়ে দিলাম, আই কুড নট রাইট, লেখার ইংলিশ কি রাইট, তাহলে হয়ে গেল ইনিশিয়ালি আই কুড নট রাইট, অর্থাৎ প্রথম প্রথম আমি লিখতে পারতাম না, প্রথম প্রথম আমি লিখতে পারতাম না, হয়ে গেল। তো প্রথম প্রথম বুঝাতে তাহলে আমরা ইংরেজিতে ব্যবহার করব ইনিশিয়ালি, ওকে? ইনিশিয়ালি কথার অর্থ হচ্ছে প্রথম প্রথম, ওকে? অন্তত আমার কথা শুনো, অন্তত আমার কথা শুনো, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখো, অন্তত আমার কথা শুনো, ওটাতে বললাম অন্তত তাকে এখন কল করো, অন্তত তাকে এখন কল করো, দেখো এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি, রাইট? তারপরে কি আছে দেখো, অন্তত আমাকে 100 টাকা দাও, অন্তত আমাকে 100 টাকা দাও, ঠিক আছে? ক্লাসে অন্তত 20 জন ছাত্রছাত্রী ছিল, ক্লাসে অন্তত 20 জন ছাত্রছাত্রী ছিল, ওকে? দেখো এই চারটি বাক্যের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে অন্তত 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 অন্তত, রাইট? তো অন্তত বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? অন্তত বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট, ক্লিয়ার? দেখো তো কি বলছে প্রথম বাক্যটা, অন্তত আমার কথা শুনো, খুবই ইউজফুল একটা সেন্টেন্স, অন্তত আমার কথা শুনো, তো এটাকে আমরা ইংরেজিতে বলবো at least listen to me, at least listen to me, দেখতে পেলে? দেখো at least listen to me, অর্থাৎ অন্তত আমার কথা শুনো, হয়ে গেল। তারপরে বাক্যটা কি আছে দেখো, অন্তত তাকে এখন কল করো, অন্তত তাকে এখন কল করো, খুবই খুবই সুন্দর একটা সেন্টেন্স, রাইট? তো এটাকে আমরা ইংলিশে বলবো at least call him now, at least call him now, দেখতে পেলে? at least call him now, অর্থাৎ অন্তত তাকে এখন কল করো, অন্তত তাকে এখন কল করো। তারপরে কি আছে দেখো, অন্তত আমাকে 100 টাকা দাও, অন্তত আমাকে 100 টাকা দাও, খুবই একদম কমন একটা সেন্টেন্স, অন্তত আমাকে 100 টাকা দাও অথবা অন্তত আমাকে 500 টাকা দাও, ওকে? তো এরকম ধরনের সেন্টেন্স আমরা বলে থাকি। তো এখানে আমরা কি বলবো, at least দিয়ে আর বাক্যটাকে তৈরি করব, at least give me 100 রুপিজ, ঠিক আছে? দেখো তাহলে at least give me 100 রুপিজ, অর্থাৎ অন্তত আমাকে 100 টাকা দাও, ক্লিয়ার? তারপর কি বলছে, ক্লাসে অন্তত 20 জন ছাত্রছাত্রী ছিল, ক্লাসে অন্তত 20 জন ছাত্রছাত্রী ছিল, ওকে? সো এই বাক্যটাকে এবার আমরা কিভাবে তৈরি করব, এই বাক্যটাকে আমরা দে আর দিয়ে শুরু করব, দে আর ওয়্যার at least 20 students in the class, অর্থাৎ ক্লাসে
অন্তত 20 জন ছাত্রছাত্রী ছিল। হলো, ক্লাসে অন্তত 20 জন ছাত্রছাত্রী ছিল। দেয়ার ওয়ার অ্যাটলিস্ট 20 স্টুডেন্টস ইন দ্যাট ক্লাস। ক্লাসে অন্তত 20 জন ছাত্রছাত্রী ছিল। তো ওকে, সো অন্তত দিয়ে যখন সেন্টেন্স তৈরি করবে ইংরেজিতে, তখন তোমরা ইংরেজিতে কি ব্যবহার করবে? অ্যাটলিস্ট ব্যবহার করবে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।